আপনি আইনজীবী হয়ে আপনি যদি মনে করেন আপনি সব জানেন, আমি আইন নিয়ে কম বেশি পড়াশোনা করেছি, কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত তীর্যক মন্তব্য কেন করেন? আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে? ভাই, অহংকার দাম্ভিকতা করা ঠিক না। অহংকার হচ্ছে খোদা তালার চাদর, এটা নিয়ে বেশি টানাটানি করবেন না। আপনি যে সেক্টরে আছেন ঠিক আছে, ভালো কথা বলেন, ভালো কথা কাজ করে যান, কিন্তু আপনি সেনাবাহিনীকে নিয়ে এত তীর্যক মন্তব্য কেন করেন? আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে? আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি, এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান, কর্মকর্তার অবদান সম্পর্কে জানেন? আপনি তাদেরকে চাকর বাকর বলছেন। আপনি সেনাবাহিনী এত চাকর বাকর, তারা সেনাবাহিনী টাকা থাকেন কেন? আবার সেনাবাহিনীকে কেন বলেন তারা কেন ওইটা করছেন, তারা ওইটা করছে না কেন? তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান, আপনি বলেন যে সেনাবাহিনীকে, আপনি বলেন তারা যে যুদ্ধ করবে। আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি? আপনার জানার কথা এটা। আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাশ করতে হয়, এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন। সেনাপ্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারে না, এটা সেনাপ্রধানের এখতিয়ার নাই। সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয়। সেনাবাহিনী তার কিসের আলোকে আপনার যুদ্ধ করতে যাবে? দেশে এখন যুদ্ধ না, এখন সেনাবাহিনী করবে কি? আপনাকে এইড টু সিভিল পাওয়ার শব্দটা কি? সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে, সহযোগিতা করবে। সেখানে আপনার এইড টু সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি, আমাকে ডিসি যা বলবে আমি তাই করব, এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে, আমি সহযোগিতা করব, কিন্তু তার বাইরে যে এই 5 আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে, আজকে আপনি কথা বলতে পারতেছেন, তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন? তখন তো বলতে পারেন নাই আপনার 5 আগস্ট আপনারা কেন এটা করতেছেন, বলেন। তখন আপনার জবাব আসে নাই কেন? যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবনে যান, তখন আপনারা পারছিলেন বঙ্গভবনে যেতে? তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে। আমি ওই সময় সাক্ষী। আমি নিজে 5 আগস্টের আগে জেনারেল ফজলে আকবর, জিজ্ঞেস করেন তাকে, আপনি তো রাজনীতি করেন যেহেতু, জেনারেল ফজলে আকবরের সাথে আমার তখন অন টু অন কথা হয়, এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান, এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিয়েছিলাম। অবিশ্বাস করলে জেনারেল ফজলে আকবরকে জিজ্ঞেস করবেন। আমার মতো মেজর রেজা এই 3 আগস্ট 4 আগস্ট আমি মেজর রেজা জেনারেল ফজলে আকবরকে অনুরোধ করেছিলাম, স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, এই পলিটিশিয়ানরা অনেক কিছু করতে পারবে না। আমি মেজর রেজা বলেছিলাম, আমি রিপিট করে বলছি, 3 আগস্ট 4 আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে। এবং এই জেনারেল ফজলে আকবর বিএনপি যিনি চেয়ারপারসনের অ্যাডভাইজার, তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে 3 আগস্ট 4 আগস্ট মেজর রেজার কি কথা হয়েছিল। সেদিন জেনারেল ফজলে আকবর সাহেবকে আমি সেনাপ্রধানের মোবাইল নাম্বার, সেনাপ্রধানের পিএস ছিল তখন মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন, এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেন। দেন সেনাপ্রধানের সাথে তিনি কথা বলেন। তারপরে ওই পরের দিন 5 তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজলে আকবরকে বলেন, স্যার আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রধান বা স্পোক্স পার্সনদেরকে ডাকেন। তখন এই ফজলে আকবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খবর দেন। জোনায়েদ সাকি, তাকে আমি নিজে ফোন করে ডেকেছিলাম, জিজ্ঞেস করেন তাকে, আপনি না রাজনীতি করেন, জোনায়েদ সাকি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল। আজকে বাধ্য হচ্ছি এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে। তখন আপনারা কোথায় ছিলেন? আমি মেজর রেজা যা করেছি 5 তারিখে, 3 তারিখে, 2 তারিখে, 16 তারিখে, 17 তারিখে, 18 তারিখে, আপনি ফুয়াত্তা করেন না। আমি মাঠে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির মাঠে ছিলাম, আপনি বক্তব্য দিয়েছেন, ভাইরাল হয়েছেন। আর আমি মাঠে ছিলাম সেদিন। আমার বাসার নিচে লেফটেন্যান্ট কর্নেল সরার ডিজে পাই পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, এটা প্রমাণ আছে। আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল জিয়াউল হাসান, এটা ডিজে পাইয়ের কাছে প্রমাণ আছে, খোঁজ নিয়ে দেখেন। কোনোদিন তো বলতে আসি নাই, কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম, দেশ সেবার জন্য কাজ করতেছি, এটা আমার দায়িত্ব। ফুটানি করা আমার কাজ না। আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই, আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নীরবে, নিভৃতে। আর আমরা যখন মাঠে আমরা নামি, তখন আমরা কে আওয়ামী লীগ কে বিএনপি এগুলো চিন্তা করি না, আমরা তখন দেশের কথা চিন্তা করি। কোন একটা আর সেনাবাহিনী হচ্ছে একটা অনম্যান শো, সেনাপ্রধান যা বলে সেনাবাহিনী তাই মানবে। এখানে জেনারেল ওয়াকারের কিছু ভূমিকা আপনার কষ্ট থাকতে পারে, এবং সেটা আমরা সেনাবাহিনী অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনেকেই কিন্তু এটা নিয়ে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করি। ওয়াকার স্যারের কাছে আমরা আবেদন করি, স্যার কেন আপনি এটা নিয়ে এভাবে করছেন, কেন এভাবে করছেন? কারণ এটা হচ্ছে কনস্ট্রাকটিভ আপনার ওয়েতে মানুষকে অ্যাপ্রোচ করা। মানে মুহূর্তের মধ্যে একটা মানুষ কোনো ভুল করলো মানে আপনি ডিরেক্টলি সেই মানুষটার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাবেন, মুহূর্তে আপনি তাকে গালি দিবেন, এটা কিন্তু কোনো শিক্ষা আমাদেরকে কোনো সমাজ কোথাও থেকে এই শিক্ষাটা আমাদেরকে কেউ দেয় না। সো আপনার খেয়াল রাখতে হবে যে আজকে বাংলাদেশে যে অবস্থাটা আসছে বা এই যে পরিবর্তন, এটা সেনাবাহিনীর মাধ্যমে, শুধু বাংলাদেশ না, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি। বিশ্বের আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে মাও সেতুং বা আপনার যত বড় বড় আপনার পরিবর্তন হয়েছে, প্রতিটা পরিবর্তনের সেনাবাহিনীর হাত ধরে এবং কোনো না কোনো সেনা কর্মকর্তার মধ্যে। বাংলাদেশে আজকে জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু গণতন্ত্র আপনারা দেখেছেন।
এবং আপনার আমেরিকা বলেন, সেই আব্রাহাম লিঙ্কন বলেন বা মাও সেতুং বলেন, বা আপনার আরও অনেক ব্যক্তিরা আছেন, আমি হয়তো এই নামগুলো আমি বলতে গেলে আরও সময় যাবে। সো এই ব্যক্তিগুলোর মাধ্যমে কিন্তু এই আপনার সারা বিশ্বে কিন্তু অনেক বড় বড় পরিবর্তন আসছে। সো আপনি সেনাবাহিনীকে আপনি যেভাবে ঢালাওভাবে অসম্মান করে কথা বলেন, চাকর বাকর, এই শব্দগুলো, এটা কিভাবে আপনি একজন ব্যারিস্টার হয়ে, আইন প্রণেতা হয়ে আপনি বা আইনজীবী হয়ে কিভাবে আপনি এই ভাষা ইউজ করেন? চাকর বাকর মানে আপনি আপনি কি ভাই জানেন না যে আপনার মানে অ্যাকচুয়ালি একজন পাবলিক সার্ভেন্ট বা সোলজার মধ্যে পার্থক্য কি? পাবলিক সার্ভেন্ট এবং সোলজার এক না। একজন পাবলিক সার্ভেন্ট একজন সোলজার মতো এত ঝুঁকি নেয় না। আমি যখন সেনাবাহিনীতে যোগ দেই তখন আমার বয়সেই যারা, তারা ঢাকা ইউনিভার্সিটি তখন ফুর্তি করে বেড়ায়, তারা তখন বিসিএসের স্বপ্ন দেখে। বা আমি যখন কাদা মাটিতে সেই ড্রেনে যখন আমাকে ডুবানো হয়, বা আমার মতো কর্মকর্তা যখন ট্রেনিং করে কম বয়সে, আমাদের গোল্ডেন টাইমটাকে যখন আমরা আমাদের প্রশিক্ষণের কাজে ব্যয় করি, তখন আমাদের বয়সী বন্ধু বান্ধবরা তখন কিন্তু প্রেম তামাশা অনেক কিছু করে বেড়ায়, ফুর্তি করে বেড়ায়। আমাদের কি তখন মন চায়নি ফুর্তি করতে? আর আমরা যারা আর্মিতে জয়েন করেছি, আমি আমার এক কোর্সের কথা বলি, আমার এক কোর্সের মধ্যে ফুয়াদ সাহেব, আমি চাই না আপনার রেজাল্ট কি, আমার এক কোর্সে আমরা 30 জনের উপরে ডাবল স্টান করা ছাত্র জয়েন করেছিলাম ভাই। মাল টাইপ কোনো ছেলে কিন্তু সেনাবাহিনীতে আমাদের সময় চান্স পেত না। আমাদের সাথে অ্যাটলিস্ট আমি আমার সময় বলতে পারবো, আমার ক্লাসে আই ওয়াজ ফার্স্ট বয়। তো আমি আমার সময়ের আমি সেরা ছাত্র হিসেবে কিন্তু এই সেনাবাহিনীতে যোগ দিয়েছি, এবং আমার চেয়ে অনেক মেধাবীরা সেনাবাহিনীতে, এবং আমি তাদের কাছে আমি সত্যি কথা কিছুই না। সেই আমার সম্পর্কে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজেন, আমি 3টা ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3টা ডিপার্টমেন্টেই প্রথম দিকেই ছিলাম, একদম খুব বেশি পেছনের দিকে যাই নাই। সো যারা যারা আমার সাথে মাস্টার্স করেছেন তারা জানেন আমি কেমন ছাত্র ছিলাম ভাই। তো সেই আমরা কিন্তু ওইরকম মেধা নিয়ে কিন্তু আর্মিতে যোগ দিয়েছিলাম ভাই। সো আপনি আমাদেরকে এইভাবে আপনি কথা বলতে পারেন না। আপনি যেভাবে আপনি চাকর বাকর করে কথা বলেন, আপনি আপনার জীবনে কতবার রিস্ক নিয়েছেন, আর আমরা কতবার রিস্ক নিয়েছি। আমাদের সময় রিস্ক আপনি নেন। আচ্ছা, তারপরে আপনি আপনি বিভিন্ন চাল ডাল এটা ওটা নিয়ে অনেক কথা বলছেন। আপনাকে আমি একটা কথা বলি, আপনি অনসাইড বক্তব্য না দিয়ে আপনি চিন্তা করেন, সেনাবাহিনী ব্যবসা করে আপনাকে কে বলছে? সেনাবাহিনী যে সেনা কল্যাণ, এটা কারা চালায় বলেন, আপনি বলেন। জানেন সেনা কল্যাণ কাদের অধীনে চলে, কারা এটার কর্মকর্তা? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা চালায়। যে আপনার হোটেল রেডিসান, এটা কর্মকর্তা কারা? সার্ভিং অফিসার? নো, এই রেডিসানটা চালাচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। সেনাবাহিনীর ট্রাস্ট ব্যাংক, এখানে কারা এখানে নিয়োগ পান? বিভিন্ন বেসরকারি কর্মকর্তা, এবং এখানকার বিভিন্ন দায়িত্বে আমাদের কিছু কিছু দায়িত্বে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন। আপনার বিভিন্ন জায়গায় আমাদের ওয়েলফেয়ার বা আমাদের সেনা কল্যাণ বা আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে আমাদের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করে। এখন আমি আসি, একজন সিভিল সার্ভেন্ট কত বছর বয়সে রিটায়ারমেন্টে যায়? 59 থেকে 63 বছর বয়সে। আর আমাদের সেনাবাহিনী কর্মকর্তারা কত বছর বয়সে রিটায়ারমেন্টে যায় বলেন? 45 থেকে 50 বছর বয়সে। এই 45 থেকে 50 বছর আমাদের অনেক ক্লাসমেট বন্ধু বান্ধব আছে ভাই, যাদের কেরিয়ার শুরু হয় 35 বছর 40 বছর বয়সে বলতে গেলে। আর সেখানে একটা সেনাবাহিনীর কর্মকর্তা বা একজন সেনা সদস্য, সে 45 থেকে 50 বছর বয়সে অবসর যাচ্ছেন। তো তার তো যথেষ্ট সময় পড়ে আছে কাজ করার। সেই ব্যক্তিটাকে যদি সেনা কল্যাণে জব দেওয়া হয়, আপনার সমস্যা কি তাতে ভাই? আপনার কেন এটা নিয়ে জ্বালাও করাও? আপনি জানেন একজন অবসরপ্রাপ্ত অফিসার, জেসিও, সৈনিক, তারা তাদের কর্মসংস্থানগুলোতে সে কতটা সাফল্যের সাথে কাজ করছে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোতে আগে সেনাবাহিনীর লোকজন নিয়োগ করা হতো না। কেন নিয়োগ করা হয় জানেন? কারণ বিভিন্ন সেক্টরে যখন দেখেছে সেনা কর্মকর্তাদের নিয়োগ করার পর তাদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে, তাদের কর্মদক্ষতা ওই প্রতিষ্ঠানের আপনার তাদের কাজের রেজাল্ট আরও ভালো হয়েছে, তারা সেনাবাহিনীর কাছ থেকে ভালো আউটপুট পেয়েছে। তারপরেই কিন্তু আস্তে আস্তে এই সিভিল সেক্টরে সেনাবাহিনীর কর্মকর্তাদের এবং সেনা সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। আজ থেকে 30 বছর আগে বা 35 বছর আগে আমি যখন সিভিল স্টুডেন্ট, তখন আমার মনে আছে বিভিন্ন গার্মেন্টস সেক্টরে সেনা কর্মকর্তাদের খুঁজে পাওয়া যেত না। একটা দুইটা পলমলের মধ্যে কিছু প্রতিষ্ঠানে আমার পরিচিত একজন ব্যক্তি পলমলে জব করতো, তখন তার অনেক সুনাম হয়েছিল যে সেনা কর্মকর্তা নেওয়াতে অনেক লাভ হয়েছে, অ্যাডমিন অনেক কিছু বুঝে। তখন তার দেখা থেকে অন্য প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেওয়া শুরু করেছে। কারণ কি? তারা যেখানে যায় তারা সব কাজ পারে। সেনা কর্মকর্তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে যে দায়িত্বে দেওয়া হোক সে কাজটা পারবে। আপনি আইনজীবী হয়ে আপনি যদি মনে করেন আপনি সব জানেন, আমি আইন নিয়ে কম বেশি পড়াশোনা করেছি, হয়তো আপনার মতো ব্যারিস্টারি ডিগ্রি নাই।
এবং আমাকে আমাকে আমার আমার বাসায় এখনো আপনি আইনের উপর অনেকগুলো বই পাবেন। আমি এই বইগুলো আমাকে কে দিয়েছে, রেফারেন্সটা দিয়ে দিই, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ফুয়াদ সাহেব, আপনি পার্থ সাহেবকে জিজ্ঞেস করেন যে তিনি আমাকে আইনের উপর কিছু বই দিয়েছে কিনা এবং সেই বইগুলো আমি পড়ি কিনা। ভাই, অহংকার দাম্ভিকতা করা ঠিক না। অহংকার হচ্ছে খোদা তালার চাদর, এটা নিয়ে বেশি টানাটানি করবেন না।